বন্ধুরা, রিসেন্টলি আমি মহারাজা মুভিটি দেখেছি, যেটা হচ্ছে একটি তামিল থ্রিলার মুভি। এই মুভিটিকে নিথিলান সোয়ামিনাথন ডিরেক্ট করেছেন। আইএমডিবিতে এই মুভিটি পেয়েছে একটি ইমপ্রেসিভ রেটিং 8.7 স্টার্স আউট অফ 10 এবং রটেন টমেটোতে ইটস 54% ফ্রেশ উইথ 97% অডিয়েন্স স্কোর। মুভির লিড রোলে আমরা বিজয় সত্যপতিকে দেখতে পাই এবং লিড ভিলেনের রোলে অনুরাগ কাশ্যপকে। এমনিতে মুভির কাহিনী খুবই সিম্পল উইথ বিগ টুইস্ট ইন দ্য এন্ড, কিন্তু মুভিটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে ইনিশিয়ালি এটা আপনাকে কনফিউজ করবে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করছি আজকের মুভির এক্সপ্লেনেশন। হে গাইজ, দিস ইজ বর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মুভির শুরু 2009 থেকে দেখানো হয়, যেখানে আমরা মহারাজা নামক একজন ব্যক্তির সাথে পরিচিত হই। সে পেশায় একজন নাপিত। সে চেন্নাইয়ের পাল্লিকারানাই শহরে থাকে। একদিন মহারাজা তার ঘরের অপোজিটের একটি খেলনার দোকান থেকে তার মেয়ের জন্য খেলনা কিনছিল। হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরের ভিতর ঢুকে পড়ে। ফলে মহারাজার স্ত্রী মারা যায়, কিন্তু তার মেয়ে বেঁচে যায়, কারণ একটি লোহার ডাস্টবিন শেষ মুহূর্তে মেয়েটির উপর পড়ে, তাকে ঢেকে দেয়। এখান থেকে মুভির কাহিনী 2009 থেকে সোজা 2023-তে চলে আসে। সেখানে মহারাজার মেয়ে জ্যোতি বেশ খানিকটা বড় হয়ে গেছে এবং সেই স্পোর্টসে, স্পেশালি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে খুবই পারদর্শী। আমরা জানতে পারি যে ডাস্টবিনের কারণে জ্যোতির জান বেঁচে ছিল, সেটাকে তারা লক্ষ্মী নাম দিয়েছে। আর মহারাজা এবং জ্যোতি দুজনে ডাস্টবিনকে দেবীর মতো পূজা করে। ইনফ্যাক্ট প্রতি ফ্রাইডেতে তারা এটাকে গোসল করানোর মতো করে ক্লিন করে। এতদিনে মহারাজা তার নিজের একটি ছোট্ট সেলুন খুলেছে। সে তার মেয়ে জ্যোতিকে অনেক ভালোবাসে, এতটা ভালোবাসে যে একবার যখন স্কুলের ওনার বিনা কারণে জ্যোতিকে মহারাজার সামনে বকাঝকা করেছিল, তখন মহারাজা জিদ করে এমন লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিল যে ওনারকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে হয়েছিল। এই পর্যায়ে আমরা জ্যোতির স্পোর্টস টিচার আসিফার সাথে পরিচিত হই। সে জ্যোতিকে অনেক ভালোবাসে। জ্যোতি এবং স্কুলের অন্যান্য মেয়েদের নিয়ে আসিফা এক সপ্তাহের জন্য স্পোর্টস ক্যাম্পে যায়। এরপর হঠাৎ করে সিন শিফট হয়ে একটি সাপকে দেখায়, আর এই সাপটি যে ঘরে ঢোকে সেটা মহারাজারই ঘর। সাপটি মহারাজার গায়ের উপর দিয়ে বেয়ে বেয়ে চলে যায়। ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে এমন ভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে ঘরে চুরি হয়েছে এবং মহারাজা বেহুশ হয়ে মেঝেতে পড়ে রয়েছে। সাপের কারণে একটি গ্লাস ভাঙার শব্দে তার জ্ঞান ফিরে আসে। সিন চেঞ্জ হলে আমরা গুন্ডা টাইপের একজন লোককে দেখতে পাই, যে তার ফরচুনা গাড়িটি নিয়ে একটি গ্যারেজে পৌঁছায়। ঘটনা হচ্ছে, লোকটি তার গাড়িটি সার্ভিসিং করানোর জন্য এই গ্যারেজে দিয়েছিল। তার গাড়িতে তার একটি চশমা ছিল, যেটা সে খুঁজে পাচ্ছে না। এই চশমার ব্যাপারে জিজ্ঞেস করতে এসে সে গ্যারেজের লোকগুলোকে ইচ্ছে মতো পিটাতে থাকে। অ্যাট দিস পয়েন্ট সেখানে গ্যারেজের আরেক কর্মচারী ধনা চলে আসে এবং ধনাই মূলত ফরচুনা গাড়িটির সার্ভিসিং করেছিল। আমরা বুঝতে পারি যে ধনা গাড়িটি একদিন লেট করে ডেলিভারি দিয়েছিল এবং মোস্টলি সেই চশমাটা চুরি করেছিল। ফরচুনাওয়ালা লোকটা ধনাকেও বেদম পিটিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আরেকটি বিষয় রিভিল হয় যে ধনা নিজেও একজন ছোট মোটো গুন্ডা টাইপের লোক, যে মাঝে মাঝেই জেল হাজতে যেতে থাকে। এরপর ধনা বদলা নেওয়ার জন্য একটি পাবে যায়, যেখানে ফরচুনাওয়ালা গুন্ডা তার বন্ধু বান্ধবের সাথে বসে ড্রিঙ্ক করছিল। ধনা লোকটার সামনে প্রথমে তার চশমাটাকে ভেঙে এরপর তাকেও ভাঙতে থাকে, অর্থাৎ বেদম কেলাতে থাকে। এখানে সিন শিফট হয়ে মহারাজাকে দেখায়, যে খুবই জটিল হালতে পুলিশ স্টেশনে এসেছে। সে বলছে যে গত রাতে 3 জন লোক তার ঘরে ডাকাতি করতে এসেছিল। মহারাজার সাথে তাদের মারামারি লেগে যায়। এক পর্যায়ে সে বেহুশ হয়ে যায়। যখন থেকে তার জ্ঞান ফিরেছে, তখন থেকে তার ঘর থেকে লক্ষ্মী গায়েব হয়ে গেছে, অর্থাৎ চুরি হয়ে গেছে। লক্ষ্মী হচ্ছে ওই ডাস্টবিনটা। ইনফ্যাক্ট ঘর থেকে আর কোনো কিছুই চুরি হয়নি, শুধু লক্ষ্মী হারিয়ে গেছে। তো মহারাজা চাচ্ছে যে পুলিশ লক্ষ্মীকে খুঁজতে যেন তাকে সাহায্য করে। মহারাজার কথা হচ্ছে তার মেয়ে স্পোর্টস ক্যাম্প থেকে ফিরে আসার আগেই যেন লক্ষ্মীকে খুঁজে পাওয়া যায়। ইনিশিয়ালি পুলিশরা মহারাজাকে পাগল মনে করে, ইনফ্যাক্ট তার সাথে খুব খারাপ ব্যবহারও করে। একটা পর্যায়ে সেখানে একটি হুলস্থুল কর্মকাণ্ড এবং গন্ডগোলের সৃষ্টি হয়, কারণ আপনারা তো জানেন মহারাজা কি পরিমাণ জেদি একজন মানুষ। সে হার মানে না। সে পুলিশদের 40,000 টাকা দেয়। শুধু তাই নয়, সে টোটাল 7 লাখ টাকা দেওয়ার ওয়াদা করে যদি তারা লক্ষ্মীকে খুঁজে এনে দিতে পারে। থানার ওসি, যার নাম ভরতরাজন, সে তো
এক নাম্বার ঘুষখোর ছিলই। এতগুলো টাকা দেখে সে এই কেসটা সলভ করার জন্য রাজি হয়ে যায়। তো পুলিশ ইনকোয়ারি শুরু করে এবং তাদের কাছে মনে হয় যে ডাস্টবিনের মধ্যে নিশ্চয়ই গয়নাগাটি বা টাকা পয়সা রয়েছে। এজন্য মহারাজা এটার জন্য 7 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তারা প্ল্যান করে যে সত্যি যদি এরকম কিছু থাকে তাহলে তারা সেগুলোকে হজম করে দেবে। এখানে আমি একটা কথা বলে রাখি, কাহিনীর মধ্যে অনেকবার টাইমলাইন সুইচ করে, অর্থাৎ কখনো 2009-এ চলে যায়, আবার কখনো 2023-এ দেখায়। তো আমি এখানে আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব। যখন টাইমলাইন সুইচ হবে আমি আপনাদের বলতে থাকবো, স্টোরি এক্সপ্লেনেশনের মধ্যে এটা চলতে থাকবে। সিন আবার 2023 থেকে 2009-এ ফিরে যায়, যেখানে আমরা সেলভাম নামের এক লোকের সাথে পরিচিত হই। সেলভাম তার সাথী সাওয়ারিকে সাথে নিয়ে মানুষের ঘরে ডাকাতি করে। লুটপাট করার পর সেই বাড়ির মানুষকে তারা কখনো কখনো মেরেও ফেলে। যদি সেই মানুষগুলো তাদের চেহারা দেখে নেয় তাহলে তো অবশ্যই মানুষগুলোকে মরতে হয়। সাওয়ারি ডাকাতির মধ্যে মেয়েদের শারীরিক নির্যাতনও করে। সেলভাম মেয়েদেরকে নির্যাতন করে না ঠিকই, কিন্তু সাওয়ারিকে সে অবশ্যই উৎসাহিত করে এই নোংরা কাজগুলো করার জন্য। যাই হোক, এরপর আমরা সেলভামের পরিবারকে দেখি, যেখানে সেলভামের স্ত্রীর নাম আভিরামি, তার ছোট্ট মেয়ে আম্মু। সেলভাম তার মেয়ে আম্মুকে অনেক ভালোবাসে। আমরা দেখি আম্মুর পিঠে একটি বড় ক্ষতও রয়েছে। মনে রাখবেন বন্ধুরা, সেলভামের ওয়াইফ কিন্তু একদমই জানে না যে সেলভাম লুটপাট করে বেড়ায়। তার ওয়াইফ জানে যে সেলভাম সাওয়ারির সাথে একটি ইলেকট্রিক্যাল দোকান চালায়। আসলেই সত্যি তার একটি ইলেকট্রিক্যাল শপ রয়েছে, এর পাশাপাশি সে ডাকাতিও করে বেড়ায়, সাইড বিজনেস আর কি। নাও কামিং ব্যাক টু 2023, পুলিশরা ভাবছে যে মহারাজার ডাস্টবিন তো খুঁজে দিতে পারবে না তারা, কিন্তু সিমিলার একটা ডাস্টবিন কিনে পুরোনোটার মতো বানিয়ে তাকে দিয়ে দিবে এবং 7 লাখ টাকা নিয়ে নেবে। এরপর আমরা দেখি পুলিশগুলো বিভিন্ন জায়গায় সিমিলার ডাস্টবিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে মহারাজা পুলিশ স্টেশনেই অবস্থান করছে, আর পুলিশগুলো তাকে চাকরের মতো ব্যবহার করছে। তাদের গাড়ি ধোয়া, খাবার আনা, তাদের থাপ্পড় খাওয়া সবই সে করছে। ডাস্টবিন খোঁজাখুঁজির সময় একজন পুলিশের নাল্লা সিভাম নামে একজন লোকের সাথে দেখা হয়ে যায়, যে কিনা পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করে। এমনিতে লোকটা লোকাল গুন্ডা, বাট সে পুলিশকে ইনফর্মও করত। নাল্লা সিভাম এমন একজন লোককে চেনে যে মহারাজার ডাস্টবিনকে একদম হুবহু রেপ্লিকা বানিয়ে দিতে পারবে। পুলিশরা শুনে খুশি হয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে ধনার মিসিং রিপোর্ট লেখার জন্য গ্যারেজের সেই লোকটা আসে, যে ফরচুনাওয়ালা লোকটার হাতে মার খেয়েছিল। সে ধনার একটি ফটো এনেছে। ধনা কিছুদিন থেকে গায়েব, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটার হাতে ধনার ফটো দেখে মহারাজার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় এবং এখানে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি মহারাজা ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরলে সে চোখ খুলতেই দেখে তার সামনে একটি গাড়ির টোল বুথের মানি রিসিপ্ট পড়ে আছে। এটা সেই ফরচুনা গাড়ি যেটা ধনা সার্ভিসিং করে একদিন পরে ডেলিভারি দিয়েছিল এবং ওই গুন্ডা লোকটার চশমাটাও মেরে দিয়েছিল। গাড়ির খোঁজ খবর ভালোভাবে নিয়ে মহারাজা ওই পাবে যায়, যেখানে গাড়ির ওনার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করছিল। মহারাজা গুন্ডা লোকটার সাথে কথা বলার চেষ্টা করে, বাট লোকটা মহারাজাকে পাত্তা দেয় না। তখনই ওখানে ধনা চলে আসে এবং লোকটাকে ইচ্ছে মতো পেটায়, যেটা আমি আগেই আপনাদের বলেছি। তো ইউ ক্যান সি কিভাবে ধনা এবং মহারাজার কাহিনী কানেক্ট হচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ ক্লিয়ার কি মহারাজার ঘরে যে 3 জন লোক চুরি করতে এসেছিল ওর মধ্যে একজন অবশ্যই ধনাও ছিল। এজন্য মহারাজা ধনার পিছু নেয়। ধনাও বুঝে ফেলে যে কেউ তার পিছু করছে। এজন্য ধনা একটি নির্জন ফ্যাক্টরি টাইপ জায়গায় যায় এবং তার লোকজনদেরকে সাথে নিয়ে মহারাজাকে মারতে থাকে। ধনার কথা শুনে এটা বোঝা যায় যে সে মহারাজাকে চিনে। সে এটা পর্যন্ত জানে যে মহারাজা একজন নাপিত। এরপর মহারাজা এবং গুন্ডাগুলোর মধ্যে প্রচুর ফাইট হয়। মহারাজা সবগুলোকে প্রচন্ড ভাবে মারে। ধনাকে মারতে মারতে জিজ্ঞেস করে সেদিন রাতে ধনার সাথে আর যে 2 জন লোক ছিল তারা কারা ছিল। ধনা শুধু এতটুকু বলে যে বাকি 2 জনের মধ্যে একজন পুলিশের জন্য কাজ করে। বলতে বলতে ধনা মহারাজার পায়ে একটি ছুরি ঢুকিয়ে দেয় এবং সে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। সেই মুহূর্তে মহারাজা একটি রামদা দিয়ে ধনার বডি থেকে মাথাটা আলাদা করে দেয়। ইয়েস, মহারাজায় ধনাকে মেরে ফেলেছে। এখন আপনারা বুঝতেই পারছেন ধনা কেন হঠাৎ করে উধাও হয়ে গেছে এবং মহারাজা কেন পুলিশ স্টেশনে থাকে। কারণ বাকি 2 জন চোরের মধ্যে একজনকে খুঁজে বের করতে হলে মহারাজাকে পুলিশ স্টেশনের আশেপাশেই থাকতে হবে। মনে রাখতে হবে ধনা বলেছিল একজন পুলিশের জন্য কাজ করে। ইনফ্যাক্ট আমরা নোটিস করি যে মহারাজা কোন পুলিশের খোলা পিঠ চেক করতে থাকে কোনো একটা কারণে। একটা বিষয় ভিউয়ার্সদের মনে খুঁতখুত
করতে থাকে যে ডাস্টবিন চুরি হয়ে যাওয়ার কারণে মহারাজা এত বড় বড় ঘটনা কেন ঘটাচ্ছে। সিন শিফট হলে আমরা দেখি পুলিশ নাল্লা সিভামের সাহায্যে ওই লোকটাকে খুঁজে পায় যে মহারাজার ডাস্টবিনের মতো সেম ডাস্টবিনের রেপ্লিকা বানিয়ে দিতে পারবে। এদিকে অন্য পুলিশগুলো এই কেসের সাথে রিলেটেড কিছু বিষয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য খুঁজে পায়। অন্যদিকে আমরা জ্যোতিকে দেখি, সে আসিফা ম্যাম ও অন্যান্য স্টুডেন্টদের সাথে স্পোর্টস ক্যাম্পে রয়েছে এবং সে তার বাবা মহারাজাকে খুব মিস করছে। জ্যোতির ফিরে আসার সময় ঘনিয়ে আসছে। এখান থেকে কাহিনী আবার 2009-এ ফিরে যায়, যেখানে আমরা সিলভামকে দেখি। সে তার মেয়ে আম্মুর জন্য একটি দামি গোল্ড চেইন এবং ডায়মন্ড লকেট কিনছে। সিলভামের স্ত্রী চিন্তায় পড়ে যায় যে তারা কিভাবে এত দামি লকেট অ্যাফোর্ড করবে, কিন্তু সে তো জানে না তার স্বামীর সাইড বিজনেস রয়েছে, যে বিজনেসটা হচ্ছে লুটপাট, চুরি ডাকাতি এগুলো। তো অফকোর্স সে এগুলো কিনতেই পারে। আম্মুর বার্থডে 2 দিন পর হবে। ওই দিনই সিলভাম এই লকেট গোল্ড স্টোর থেকে কালেক্ট করবে। তো 2 দিন পর সিলভাম লকেট কালেক্ট করে এবং অনুষ্ঠান উপলক্ষে সে তার দাড়ি ট্রিম করানোর জন্য রাস্তার পাশের একটি স্যালুনে যায়। এটা সেই স্যালুন যেখানে মহারাজা 2009-এ কাজ করত। যেহেতু কাহিনী 2009-এর চলছে, তো অবশ্যই মহারাজা এখানেই আছে। তো মহারাজা সিলভামের দাড়ি ট্রিম করা শুরু করতেই ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়, ফলে মহারাজা ব্যাটারি আনতে বাইরে যায়। তখন সিলভামের কাছে সাওয়ারির কল আসে যে নিউজ পেপারে তাদের ক্রাইমের খবর প্রকাশ হয়েছে এবং পুলিশ হয়তো এতক্ষণ তাদের সন্ধান পেয়ে গেছে। সিলভাম কথাবার্তা বলে সাওয়ারিকে শান্ত করে। ঠিক তখনই সে পিছনে দাঁড়ানো মহারাজাকে দেখতে পায়। এই পয়েন্টে সিলভামের কাছে মনে হয় যে মহারাজা হয়তো তাদের সব কথা শুনে ফেলেছে এবং সে জেনে গেছে যে সিলভাম একজন বড় ধরনের ক্রিমিনাল। তো সিলভাম বাড়ি ফিরলে দেখতে পায় যে আম্মুর গিফটের জন্য নেওয়া লকেটের ব্যাগটি নেই। সে ভুলবশত ব্যাগটি মহারাজার স্যালুনে ফেলে এসেছে। আর ওদিকে মহারাজা লকেটের ব্যাগটি পেয়ে খুলে দেখে যে ব্যাগে একটি দামি লকেটওয়ালা চেন রয়েছে এবং সে সেটা ফেরত দেওয়ার জন্য সিলভামের বাড়ির দিকে রওনা দেয়। কোইন্সিডেন্টলি পুলিশও সেই সময়ে সিলভামের বাড়িতে এসে তার ক্রাইমের জন্য তাকে অ্যারেস্ট করে। সিলভাম পুলিশের সাথে মহারাজাকে দেখতে পায় আর তার মনে হয় যে মহারাজাই পুলিশ এনে সিলভামকে অ্যারেস্ট করিয়েছে। কিন্তু আমরা ভিউয়ার্সরা জানি যে এরকমটা একদমই নয়। মহারাজা তো লকেট ফেরত দিতে এসেছিল। এখানে আরো ঘটনা ঘটে। সাওয়ারি পুলিশের উপর গুলি চালিয়ে দেয় আর ক্রস ফায়ারে সে মারা যায়। তার উপর পুলিশ সিলভামের স্ত্রী এবং পুরো সমাজকে জানিয়ে দেয় যে সিলভাম এবং সাওয়ারি ডাকাতি করে এবং নারীদের উপর নির্যাতনও চালায়। এসব শুনে সিলভামের স্ত্রী তাকে ধিক্কার দিতে থাকে আর সাথে সাথে তার সাথে সমস্ত সম্পর্কও ছিন্ন করে দেয়। সিলভামের পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায় আর ও এর কারণ মহারাজাকেই মনে করে। নাও কামিং টু 2023, পুলিশদের নকল ডাস্টবিন রেডি হয়ে গেছে। নাল্লা সিভাম সেই ডাস্টবিনকে পুরনো ডাস্টবিনের মতো বানানোর জন্য সেটাতে ডেন্ট মারে আর সেটাকে দেখতে একদম মহারাজার ডাস্টবিনের মতোই লাগে। তো পুলিশদের এখন শুধু একজন চোরের দরকার ছিল যে মিথ্যা সাক্ষী দেবে যে সে মহারাজার ঘর থেকে ডাস্টবিন চুরি করেছিল। এর ফলে কেস ক্লোজ হয়ে যাবে। ডাস্টবিন চুরির অপরাধে চোরেরও শাস্তি হবে না এবং পুলিশরাও মহারাজার থেকে 7 লাখ টাকার পুরো টাকাটাই পেয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে কোনো চোরই ডাস্টবিন চুরির মতো সস্তা চুরি নিজেদের ঘাড়ে নেওয়ার জন্য রাজি হয় না। ভাই, তাদেরও তো একটা মান সম্মান ইজ্জত বলে একটা কথা আছে। ডাস্টবিন চুরি, ছি! এর বিনিময়ে 50,000 টাকা অফার করা হলেও শেষ পর্যন্ত কোনো চোরই পাওয়া যায় না। তো ফাইনালি নাল্লা সিভাম টাকার লোভে ডাস্টবিন চুরির অপরাধ নিজের ঘাড়ে নেওয়ার জন্য রাজি হয়। এরপর পুলিশ মহারাজাকে ফোন করে তার চুরির কাহিনীটা তাকে আবার বলতে বলে, যাতে নাল্লা সিভাম ঘটনাটা সাক্ষী দেওয়ার সময় মহারাজার সামনে পারফেক্টলি বলতে পারে। দিস পয়েন্টে মহারাজা আবার শুরু থেকে তার ঘরের চুরির বিষয়টা বলতে শুরু করে। আর এখানে ভিজুয়ালসে আমরা সেটা দেখি যে ঘটনাটা অ্যাকচুয়ালি সেই রাতে কি ঘটেছিল। তো সেই রাতে মহারাজা নয়, বরং তার মেয়ে জ্যোতি ঘরে ফিরেছিল আর ঘরে 3 জন লোক আগে থেকেই লুকিয়েছিল। এক ধনা, দ্বিতীয়ত নাল্লা সিভাম এবং তৃতীয় ব্যক্তি সিলভাম। ইয়াস, 13-14 বছর পর সিলভাম জেল থেকে বের হয়েছিল। সে মহারাজার উপর বদলা নেওয়ার প্ল্যান করে রেখেছিল। এজন্য সে মহারাজার ঘরে এসেছিল তার জেলে থাকার সাথী ধনা এবং এলাকার গুন্ডা বন্ধু নাল্লা সিভামকে সাথে নিয়ে। নরমালি মহারাজা 9:30 থেকে 10টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে, কিন্তু ওই রাতে মহারাজা তার মেয়ের জন্য একজোড়া নতুন স্পোর্টস শু কিনতে গিয়েছিল, যার জন্য তার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। আনফরচুনেটলি ওই রাতে জ্যোতি স্পোর্টস ক্যাম্প থেকে ফিরে আসে এবং দরজা খুলে ঘরে ঢোকে। এই 3 জন মিলে জ্যোতিকে মারধর করতে থাকে। শুধু তাই নয়,
নাল্লা শিবং এবং ধনা মিলে তাকে অনেকবার পালাক্রমে রেপ করে। যদিও সিলভাম জ্যোতিকে রেপ করে না, কিন্তু সে তার দুইজন সাথীকে বাধা দেয় না, বরং পারমিশন দেয় জ্যোতির সাথে এরকম একটা জঘন্য কাজ করার জন্য। এরপর তারা মহারাজার জন্য ওয়েট করতে থাকে, বাট মহারাজার ফিরতে দেরি হচ্ছিল দেখে তারা তিনজন সেখান থেকে চলে যায়। মহারাজা যখন ঘরে ফিরে সে তার মেয়েকে এরকম খারাপ অবস্থায় দেখতে পায়। তাড়াতাড়ি করে সে জ্যোতিকে হসপিটালে নিয়ে যায়। সেখানে জ্যোতি মহারাজাকে ওয়াদা করায় যে সে যেন যেভাবেই হোক ওই লোককে তার সামনে হাজির করে যে তার এই অবস্থার জন্য দায়ী। সে এটাও বলে যে তাদের একজনের পিঠে টিউমারের মতো কিছু ছিল। বন্ধুরা, পুলিশ স্টেশনে মহারাজা ঠিক এ কারণেই পুলিশদের পিঠ চেক করত। মহারাজা ঘরে ফিরে এসে মানসিক ট্রমার কারণে ঘরের ভিতর জিনিসপত্র ভাঙচুর করে এবং নিজেকেও আহত করে। এটা সেই সাপলা সিন যেখানে মহারাজা অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিল এবং জ্ঞান ফেরার পর সেই টোল বুথের রিসিটটা পায়। এর পরের ঘটনা তো আপনারা জেনেই গেছেন। তো বেসিক্যালি মহারাজা যে ডাস্টবিনের কাহিনী বানিয়েছিল ওটা কাইন্ড অফ মেটাফোর ছিল, যে তার মেয়ে জ্যোতির সাথে কি কি ঘটনা ঘটেছিল। কাহিনীতে মহারাজা যা যা বলেছিল যে তার সাথে কি কি ঘটনা ঘটেছে, তিনজন লোক তাকে এভাবে মেরেছে ওভাবে মেরেছে, ওগুলো মূলত তার মেয়ে জ্যোতির সাথেই হয়েছিল। ডাস্টবিনের বাহানায় সে জ্যোতির অপরাধীদের খুঁজে বের করতে চেয়েছিল, অবশ্যই ডাস্টবিন নয়। এই পয়েন্টে আমরা ভিউয়ার্সদের ভিজুয়ালের মাধ্যমে সব দেখানো হয়, বাট মহারাজা তো ফোনের মাধ্যমে সেই ঘটনা বলছিল, যে ঘটনা সে শুরু থেকে সবাইকে বলে আসছিল যে তার সাথেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটা রিয়েলিটির সাথে অনেকটা মিলে যাওয়ার কারণে নাল্লা শিবম বুঝে যায় যে এটা তো তার ক্রাইমের কথাই বলা হচ্ছে। তো ওই রাতেই পালানোর চিন্তা করে সে, কিন্তু পুলিশের ওসি তাকে ওই রাত এখানেই থাকতে বলে, কারণ কাল সকালেই তারা ডাস্টবিন নিয়ে মহারাজার বাড়িতে যাবে তাকে ডাস্টবিন দেওয়ার জন্য। পরের দিন সকালে পুলিশরা সবাই মিলে মহারাজার বাড়িতে যায়। প্ল্যান অনুযায়ী নাল্লা শিবম মহারাজার সামনে গল্পের মতো বলতে শুরু করে, বাট সে এমন ভাবে কনফিউশন দিচ্ছিল তাতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল যে ওই রাতে নিজের করা জঘন্য কাজেরই বর্ণনা দিচ্ছে সে। মহারাজা হঠাৎ করে নাল্লা শিবমকে জড়িয়ে ধরে এবং তার পিঠের টিউমারটাকে আইডেন্টিফাই করে নেয়। এই পয়েন্টে কাহিনীতে আসে একটি টুইস্ট, যখন পুলিশ মহারাজাকে বলে যে তুমি কি তোমার মেয়ের সাথে ঘটা অন্যায়ের শাস্তি ওকে দিতে চাও না। অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেশনের সময় জেনে যায় যে মহারাজার মেয়ের সাথে কি ধরনের অন্যায় হয়েছে, আর এই ক্রাইমে নাল্লা শিবমও জড়িত। এই পরিস্থিতিতে পুলিশ ভরতরাজন মহারাজাকে বলে যে তুমি নাল্লা শিবমকে এখানেই মেরে ফেলতে চাও তো মেরে ফেলো, আমরা কেস লুকিয়ে ফেলবো। বেসিক্যালি পুলিশও মহারাজাকে হেল্প করছিল প্রতিশোধ নেওয়ার জন্য। তো মহারাজা নাল্লা শিবমকে তার সঠিক শাস্তিটা দিয়ে দেয়, মেরে ফেলে তার মেয়ের অপরাধীকে। তো এখানে শুধু বাকি আছে সিলভাম। মহারাজা সেই কনস্ট্রাকশন সাইটে পৌঁছায় যেখানে সিলভাম জেল থেকে বের হওয়ার পর কাজ করছিল। এখানে মহারাজা সিলভামের কিছু লোককে মারধর করে এবং ফাইনালি মহারাজার দেখা সিলভামের সাথে হয়ে যায়। সিলভামকে দেখার পর মহারাজা শকড হয়ে যায়, কারণ তার নিজেরও জানা ছিল না যে তৃতীয় ব্যক্তি সিলভাম হবে। শক কেন হয়েছিল সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই দুজনের ফাইটে প্রথমে মহারাজা খুব মার খাচ্ছিল সিলভামের হাতে, কারণ সে কিছুটা শকে ছিল, কিন্তু একটু পরেই সে নিজেকে স্বাভাবিক করে নেয়, সিলভামকে কাবু করে ফেলে। এখানে সিলভাম হাসতে হাসতে বলে যে আমার ফিজিক্যালি চোট তো হিল হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে যে চোট দিয়েছি সেটা কখনো হিল হবে না। বেসিক্যালি সে বলতে চাচ্ছে যে কিভাবে সিলভামের লোক মহারাজার মেয়ের সাথে অন্যায় করেছে। এই সময়ে আসিফা জ্যোতিকে নিয়ে এখানে আসে। জ্যোতি কিছুটা রিকভার হতে শুরু করেছিল, তো জ্যোতি ফেস টু ফেস সিলভামের সাথে কথা বলতে শুরু করে। জ্যোতি বলে যে আমি যথেষ্ট স্ট্রং, আমি হিল হয়ে যাব, নিজেকে রিকভার করে নেব, কিন্তু তোমরা এত খারাপ এত নোংরা কাজ শুধু টাকার জন্য কিভাবে করতে পারো? তোমার কি মনে নেই যে তোমারও একটি মেয়ে আছে, আর মেয়েদের কতটা পরিমাণ এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়। আসলে জ্যোতির মনে হয়েছিল সিলভাম এবং তার সাথীরা জুয়েলারি টাকা পয়সা এগুলো চুরি করার জন্য তাদের ঘরে এসেছিল, এজন্য সে একটা জুয়েলারির পুটুলি সিলভামের সামনে ফেলে চলে যায়। বাট আমরা তো জানি সিলভাম শুধু মহারাজার উপর প্রতিশোধ নিতে এসেছিল। যাই হোক, জ্যোতির জুয়েলারির মধ্যে সিলভাম সেই চেইন এবং লকেটটা দেখতে পায়, যেটা সিলভাম নিজের মেয়ে আম্মুর জন্য কিনেছিল। এখানে আসে কাহিনীর মধ্যে সব
সবচেয়ে বড় টুইস্ট, যেটা খুবই হার্ট টাচিং ছিল। 2009-এ যখন সিলভাম অ্যারেস্ট হয়েছিল, তখন সিলভামের ওয়াইফ এবং মেয়ে নতুন একটি বাসায় শিফট হয়। মহারাজা তার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে সেই বাসায় যায় যাতে করে চেইন আর লকেটটা ফেরত দিতে পারে, কিন্তু সিলভামের ওয়াইফ সেটা নিতে মানা করে দেয়, কারণ সিলভামের অন্যায় করে উপার্জন করা কোনো কিছুর প্রয়োজন তার ছিল না। এজন্য মহারাজার সামনের টয় শপ থেকে টয় কিনছিল ফর দ্য কিড। এটা সেই সিন ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। দেন সেখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে কে কে মারা যায় আপনারা মন দিয়ে শুনবেন। তো মহারাজার ওয়াইফ মারা যায়, সিলভামের ওয়াইফও মারা যায়, দেন মহারাজার মেয়েও মারা যায়। অ্যান্ড ডাস্টবিনের জন্য যে বাচ্চাটা বেঁচে গিয়েছিল সে অ্যাকচুয়ালি সিলভামের মেয়ে ছিল। জি হ্যাঁ বন্ধুরা, তখন থেকে মহারাজা সিলভামের মেয়ে আম্মুকে অ্যাডপ্ট করে এবং তাকে জ্যোতি নাম দেয়। বেসিক্যালি জ্যোতি সিলভামেরই মেয়ে এবং মহারাজা নিজের ঘরে তাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করে বড় করছিল। যখন মহারাজা জানতে পারে যে জ্যোতির সাথে ঘটে যাওয়া জঘন্য ঘটনার মেইন ভিলেন সিলভাম, তখন সে শকড হয়ে গিয়েছিল। আর এই পয়েন্টে সিলভামও এই ব্যাপারটা বুঝে গিয়েছিল এবং সে জ্যোতির পিঠে সেই ক্ষত চিহ্নটাও দেখে নিয়েছিল যেটা আম্মুর পিঠে ছোটবেলায় ছিল। এইবার সিলভাম শকড হয়ে যায়। সে মাপ চাইতে থাকে, ভিক্ষা চাইতে থাকে, কাঁদতে থাকে, কারণ সে নিজেই তার মেয়ের এই অবস্থা করেছে। সিলভামের সাথীরাই সিলভামের কথাতে তার মেয়ের সাথে এই নৃশংস ঘৃণ্য কাজটি করেছে। সিলভাম এটা আর সহ্য করতে পারে না। মহারাজা এখান থেকে এটা বলে চলে আসে যে জ্যোতি এখন আমার মেয়ে। ইনফ্যাক্ট মহারাজা সিলভামকে শেষ সুযোগটুকুও দেয় না নিজের মেয়ের সাথে কথা বলার জন্য। নিজের এমন পাপ কাজের অপরাধ বোধে পুড়তে পুড়তে সিলভাম বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজের জীবনটা দিয়ে দেয়। এখানেই মহারাজা মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মহারাজা মুভির কাহিনী। দেখতে মুভিটির কাহিনী সিম্পল মনে হয়, যেখানে সিলভামের মনে হয় যে মহারাজা তাকে ফাঁসিয়েছে। দেন অ্যাক্সিডেন্টে সিলভাম অ্যান্ড মহারাজার ফ্যামিলি শেষ হয়ে যায়। বেঁচে থাকে কেবল সিলভামের মেয়ে, যাকে মহারাজা লালন পালন করে বড় করে। দেন জেল থেকে ছোটার পর সিলভাম মহারাজার উপর প্রতিশোধ নেওয়ার চক্করে নিজের মেয়ের সাথে চরম অন্যায় করে বসে। ইন দ্য এন্ড সিলভাম নিজের পাপের গ্লানিতে নিজেকেই শেষ করে দেয়। তো আপনারা বুঝতে পারছেন কাহিনী খুবই সিম্পল, কিন্তু মুভি যেভাবে বানানো হয়েছে সেই স্টাইলটা মুভিকে কনফিউজিং করে দেয়। বাট শেষ হওয়ার আগে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এই মুভিতে তেমন কোনো থিওরি নেই। মেইন টুইস্ট মূলত মুভির এন্ডিংয়ে, যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এখানে ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের মনে কোনো প্রশ্ন বা কোনো ডাউট তৈরি হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিতে চেষ্টা করব। যাওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।